আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আরজি করে চিকিৎসকদের গণ ইস্তফা, জুনিয়র ডাক্তারদের সমর্থন আর জুনিয়র ডাক্তারদের সমর্থনে ইস্তফা এবার সিনিয়রদের। আরজি কর মেডিকেলের বিভিন্ন বিভাগে ইস্তফা, কতজন সিনিয়র চিকিৎসক ইস্তফা দিলেন আরো বিস্তারিত অভিজিৎ আমাদের জানাতে পারবে। অভিজিৎ, এই গণ ইস্তফায় সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের সমর্থনে কতজন রয়েছেন? সোনিয়া, গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের যে নারকীয় ঘটনা তার প্রতিবাদ বিভিন্ন জায়গাতেই হচ্ছে এবং সম্প্রতি যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন এবং তারপরই আরজিকর হাসপাতাল এই আন্দোলনের সূতিকা গৃহ, সেই আরজিকর হাসপাতালের প্রায় 50 জন, এখনো পর্যন্ত 47 জন সিনিয়র ডাক্তার অর্থাৎ ফ্যাকাল্টি, সেখানকার বিভিন্ন বিভাগের মেডিসিন থেকে শুরু করে মাইক্রোবায়োলজি, সাইকিয়াট্রি, নিউরোলজি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপক এবং অধ্যাপিকারা তারা এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন, অর্থাৎ গণ ইস্তফা বলা যেতে পারে। তারা সিগনেচার করে সরকারের কাছে বলছেন যে দাবিগুলো জুনিয়র ডাক্তাররা তুলেছেন, 10 দফা দাবি, অর্থাৎ হাসপাতালের নিরাপত্তা সুরক্ষা থেকে শুরু করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেওয়া, দ্রুত ছাত্র সংসদ ভোট করা এবং একই সঙ্গে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির দ্রুত অবসান ঘটানো, এই সমস্ত 10 দফা দাবির সমর্থনে এই সিনিয়র ডাক্তাররা বা সিনিয়র ফ্যাকাল্টিরা তারা এই গণ ইস্তফার পথে হাঁটলেন। এবং 2021 সালেও এনআরএস হাসপাতালে সেই সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও আমরা দেখেছিলাম কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা তারা গণ ইস্তফা দিয়েছিলেন এবং আজকে আরজিকর হাসপাতাল থেকে এই গণ ইস্তফা শুরু হলো। এখন মনে করা হচ্ছে যে কলকাতা সহ রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও এই গণ ইস্তফার পথ শুরু হবে। তবে আরজিকর মেডিকেল কলেজে আজকে প্রায় এখনো পর্যন্ত 47 জন অধ্যাপক অধ্যাপিকা তারা ইস্তফা দিয়েছেন সরকারের কাছে। তারা আপাতত কাজ করতে পারবেন না, ইস্তফা পত্র পাঠিয়ে দিচ্ছেন। তবে মনে করা হচ্ছে এটা প্রতীকী ইস্তফা, নিঃসন্দেহে খুব দ্রুত এরা কাজে ফিরবেন। না হলে এতজন অধ্যাপক অধ্যাপিকা যদি গণ ইস্তফা দেন তবে স্বভাবতই হাসপাতালের রোগী পরিষেবা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রেও প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হবে। সোনিয়া, সেক্ষেত্রে অভিজিৎ, একটা বিষয় জানতে চাইবো, বিভিন্ন বিভাগে গণ ইস্তফা, তুমি যেমনটা বলছিলে যে প্রায় 50 অধ্যাপক, কোন কোন বিভাগের রয়েছে সেই চিকিৎসকরা, সেগুলো কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ফরেনসিক মেডিসিন বিভাগ, অর্থাৎ যাদের আন্ডারে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম হয় সেই ফরেনসিক মেডিসিন বিভাগ, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি থেকে শুরু করে গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, জেনারেল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, গাইনোকোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ প্রসূতি বিভাগ, নিওনাটাল নবজাতক শিশু বিভাগ, এই সমস্ত ডিপার্টমেন্টের চিকিৎসকরা বা সিনিয়র ফ্যাকাল্টি তারা এখনো পর্যন্ত গণ ইস্তফা দিয়েছেন। সোনিয়া, অভিজিৎ, আরেকটা বিষয় জানতে চাইবো, তুমি যে যে ডিপার্টমেন্টগুলোর কথা বললে, বেশ অনেকগুলো ডিপার্টমেন্টের চিকিৎসকরাই ইস্তফা দিয়েছেন। এই গণ ইস্তফার ক্ষেত্রে স্বাভাবিকভাবে পঠন পাঠনের ক্ষেত্রে বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আরজি করে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে? অবশ্যই অবশ্যই মানে সমস্যার মুখে পড়তে হবে। এমনিতেই পুজোর মুখে চিকিৎসকরা অনেকেই ছুটির মধ্যে থাকেন এবং তার মধ্যে যেভাবে এই গণ ইস্তফা আজকে পঞ্চমী, সপ্তমী থেকে অনেকেই ছুটি নেন, সপ্তমী থেকে দশমী, এবং সেক্ষেত্রে আজকে থেকেই যদি গণ ইস্তফা দেন একদিকে যেমন পঠন পাঠনের অসুবিধাটা হবে, তার সঙ্গে রোগী পরিষেবার ক্ষেত্রে মারাত্মক সমস্যা পড়তে পারে। কারণ এই পুজোর সময় উৎসবের মরশুমে চিকিৎসকরা এমনিই থাকেন না, তার মধ্যে যদি এখনো পর্যন্ত প্রায় 50 জন চিকিৎসক বা সিনিয়র ডাক্তার তারা যেভাবে গণ ইস্তফা দিয়েছেন এবং পাশাপাশি একদিকে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে, সেখানেও জুনিয়র ডাক্তারদের একাংশ তারা সেখানে সেই অনশন মঞ্চে যাচ্ছেন, ফলে স্বভাবতই আরজিকর হাসপাতাল জুড়ে সেখানে যথেষ্ট পরিমাণেই রোগী পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে। এবং একই সঙ্গে পঠন পাঠনে হয়তো ইমিডিয়েট এক্ষুনি কোনো বড়সড় প্রভাব না পড়লেও পুজোর পর যদি এই গণ ইস্তফা প্রক্রিয়া চলতে থাকে তাহলে অবশ্যই, কারণ ডিসেম্বর মাসে এমডি এবং এমবিবিএস এর পরীক্ষা রয়েছে, ফলে স্বভাবতই এই আরজিকর হাসপাতালে কিন্তু যথেষ্টই প্রভাব পড়তে পারে।
সোনিয়া। অভিজিৎ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, কারণ জুনিয়র ডাক্তারদের সমর্থনে এই ইস্তফা সিনিয়রদের এবং বিভিন্ন বিভাগ থেকে ইস্তফা প্রায় 50 জন অধ্যাপকের। 10 দফা দাবি ছিলই জুনিয়র চিকিৎসকদের। একটু তোমার কাছ থেকে দর্শকদের জন্য জানতে চাইবো আরো একবার, এই 10 দফা দাবিতে কি কি রয়েছে যার সমর্থনে আজ সিনিয়র চিকিৎসকরাও এই ইস্তফা দিলেন? মূলত 10 দফা দাবির মধ্যে যেটা সর্বপ্রথম দাবি সেটা হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ যে নিরাপত্তার দাবিতে সরকার রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে যেভাবে প্রতি দিনের পর দিন ধরে জুনিয়র ডাক্তাররা লড়াই চালাচ্ছেন এবং তারা যে আন্দোলন চালাচ্ছেন, সেই আন্দোলনের ক্ষেত্রে প্রথম দাবি হচ্ছে দীর্ঘসূত্রিতা না করে দ্রুত এবং স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং অবিলম্বে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে সমস্ত হাসপাতালগুলোতে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে, যাতে এই যে রেফার রোগ কে আটকানো যায়। 4 নম্বর হচ্ছে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর করতে হবে, কারণ বিভিন্ন হাসপাতালে গেলে রোগীদের দেখা যায় যে তারা বেড পান না, ফলে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে। দ্রুত সমস্ত হাসপাতালগুলোতে টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং একই সঙ্গে ক্লোজ সার্কিট টিভি, অনকল রুম বা শৌচাগারের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলোতে পুলিশি নিরাপত্তা বা সুরক্ষা বাড়াতে হবে। স্থায়ী পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলিকে অবিলম্বে পূরণ করতে হবে। প্রত্যেকটা মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটকে নির্মূল করে সেখানে এনকোয়ারি কমিটি বা তদন্ত কমিটি বসিয়ে সেই থ্রেড সিন্ডিকেটের সঙ্গে জড়িত প্রত্যেককে শাস্তি দিতে হবে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং শেষ দাবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে এবং এই 10 দফা দাবির সমর্থনেই জুনিয়র ডাক্তারদের যে 10 দফা দাবি। অভিজিৎ, আরেকটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে 10 দফা দাবি, এই 10 দফা দাবির কথা তো আমরা দর্শকদেরকে জানাচ্ছিলামই, কিন্তু সিনিয়র চিকিৎসকরা তারা কি চাইছেন? তার কারণ আজকেও মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক রয়েছে এবং হাসপাতালের সুরক্ষা, তারই পাশাপাশি নিরাপত্তার দিক, এই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হবে আবারও। সেক্ষেত্রে আজকে সিনিয়র চিকিৎসকদের এই গণ ইস্তফা, এরপর তারা কি চাইছেন? অবশ্যই রাজ্য সরকার তো যত দ্রুত সম্ভব এটা নিরাময় করতে চাইছেন, যাতে সুরক্ষা নিশ্চিত করা যায় সেই বিষয়টা ভেবে দেখছেন, কিন্তু সিনিয়র চিকিৎসক তাদের অভিমত কি? দেখো সোনিয়া, এক্ষেত্রে বলা যেতে পারে একটা চাপ সৃষ্টি করা, কারণ চাপ সৃষ্টি করার মানে পরিকল্পনা। কারণ একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তারা আমরণ অনশন করছেন ধর্মতলায়, তারা যেমন চাপ সৃষ্টি করছেন, তেমন ভাবেই তাদের সমর্থনে দাঁড়িয়ে সিনিয়র ডক্টররা বা সিনিয়র এই ফ্যাকাল্টিরা, অধ্যাপক অধ্যাপিকারা, তারাও এই যে গণ ইস্তফা দিয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে চাইছেন। গতকালই মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়েছিলেন 10ই অক্টোবরের মধ্যে 90% কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবির 90% কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং সেটা দেখাও যাচ্ছে যে বিভিন্ন জায়গাতেই নিরাপত্তা সংক্রান্ত যে দাবিগুলি, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থেকে শুরু করে বিভিন্ন দাবিগুলো, থ্রেড কালচারে নির্মূল করা, এই সমস্ত দাবিগুলোই সরকার অনেকটা অংশেই মেনে নিয়েছে, এমনটাই দাবি করা হয়েছে মুখ্য সচিব মনোজ পন্থের তরফ থেকে। এবং সে জায়গা থেকে বলা যেতে পারে যে একদিকে যেমন সিনিয়র ডাক্তাররা চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে মুখ্য সচিব সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে দ্রুত সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং অবিলম্বে যেন প্রত্যেকে আমরণ অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন। এবং পাশাপাশি প্রত্যেক চিকিৎসকের কাছে তারা সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন কাজ করেন এবং রোগী পরিষেবা অক্ষুণ্ণ রাখে। এখন দেখার বিষয় এই চাপ পাল্টা চাপে কি দাঁড়ায়। একদমই অভিজিৎ, অবশ্যই নজর থাকবে। বেশ।